আমি পরিমণিকে বিয়ে করতে চাই। তোমার গায়ের গন্ধে মশা আফ্রিকা পালায়। 58। এই বয়সে পরিমণিকে কোলে নেওয়া সম্ভব? কোনো ব্যাপারই না। মসুরির ডাল আর বেগুন ভাজা খাই, এটাই আমাদের অনেক শক্তি। আমায় বিয়া দাও, বিয়া দাও, বিয়া দাও বাজান। তারপরও কেন হানিফ সংকেতের সাথে আপনার দূরত্ব সৃষ্টি হয়নি? সে বকা বকা দিয়েছে, তোর দিয়ে কিচ্ছু হবে না। প্রচুর প্রেম করেছি, ওরে বাবা, আমি তো প্রেমের রাজা ছিলাম। এটা যৌবনের তাড়না, যারা মানুষকে হাসায় তাদের কষ্টটা বেশি। কোথায় যাবেন অপু বিশ্বাসকে নিয়ে ঘুরতে? সেটা রামুতে নিয়ে যাবো। কক্সবাজার? যে এখন জেনজি আপনাকে চিনতে পারে না, কোনো আক্ষেপ আছে কিনা? এটাই আমার খুব কষ্ট যে ও বয়স হয়ে গেছে, ও একদিকে তো বাদ দাও। তুমি 60 বছরের বুড়ো, একটা 14 বছরের মেয়ের সাথে তুমি প্রেম করবা? যে বুড়ো বয়সে হাঁটুর বয়সী মেয়েদের সাথে ডান্স করছেন, এটা নিয়েও মানুষ কথা বলছে। অনেক মেয়েদের সাথে আমি ডান্স করেছি। ওগুলো কি হাস্যরস নাকি অশ্লীলতা? এখন সাকিব খানের এমন বয়স এসে যাচ্ছে, এখন ওর বাবার ক্যারেক্টার করা উচিত। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য সসেজ শো। আজকে আমাদের সেটে উপস্থিত আছেন যাকে আপনারা অনেকেই চেনেন এবং বিশেষ করে 80-র দশকে যিনি অনেক বেশি জনপ্রিয়, তিনি হচ্ছেন আর কেউ না, কমেডিয়ান কাজল ভাই। সবাইকে জানাই আমার রসিক মনের এক রাশ রসালো ভালোবাসা। আমরা সবাই জানি যে হানিফ সংকেতের ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে আপনি জনপ্রিয়তার তুঙ্গে, তার আগে থেকে অবশ্য আপনাকে আমরা চিনি, তবে জনপ্রিয়তার তুঙ্গে উঠেছেন ইত্যাদির মাধ্যমে। তারপরও কেন হানিফ সংকেতের সাথে আপনার দূরত্ব সৃষ্টি হয়েছে? তখন ইত্যাদি ছিল না, তখন ছিল 7-17, কথার কথা, রংধনু, এইসব ম্যাগাজিনে হানিফ সংকেতের সাথে আমরা কাজ করেছি। দূরত্ব বলে এটা এই নয়, তার সাথে আমাদের দারুণ সম্পর্ক। তবে একঘেয়েমিকে পছন্দ করেন না, একটা নতুন কেউ আসুক, আমি তাকে দোষ দেবো না। এবং তার জন্যও আমার অনেক প্রচার হয়েছে একসময়। আমারই একটু গাফিলতি আছে, এখন বেশিরভাগই সুযোগ পেলে ওই খাটের পরে চিত হয়ে শুয়ে থাকি, একটু রেস্ট নিতে ভালো লাগে, মানে ইচ্ছা করে যায়নি। এই রেস্ট নেওয়া নিয়ে কি হানিফ সংকেতের সাথে আপনার কোনো বাকবিতণ্ডা হয়েছিল কিনা জাতি জানতে চায়? না, এমনি খুব আমি একটু কুড়ে এবং খুব লেজি। আজকে যেমন তাড়াতাড়ি চলে এসেছি শুটিং এ, কিন্তু অন্য সময় আমার অনেক দেরি হয়ে যায়, এটা তো আমার বিশাল বদনাম। একটা বিষয় ক্লিয়ার করলেন না, আপনি অনেক চালাক একজন মানুষ। হানিফ সংকেতের সাথে যে ইত্যাদি অনুষ্ঠানে, এই যে জনপ্রিয় একটা অনুষ্ঠানে আপনাকে দেখতে পাচ্ছি না, এটা কি তাহলে ওই যে আপনি একটু অলসতা করে সেটে দেরি করে আসেন, এই কারণে কি বাকবিতণ্ডা হয়েছিল কি হয়নি? সে বকা দিয়েছে, হানিফ সংকেত আপনাকে বকা দিয়েছিল, এটা ঠিক না, তোর দিয়ে কিচ্ছু হবে না, এরকম কত। একটু জানতে চাইবো যে আপনার কি ধারণা সমসাময়িক নায়ক নায়িকা সম্পর্কে, এক লাইন করে বলে যাবেন, বা আপনি তাদেরকে কি প্রশ্ন করতে চান সেটা মজার ছলেও করতে পারেন, যেহেতু আপনি একজন কমেডিয়ান। পরিমণি, কোনো ছবিতে যদি তার সাথে অভিনয় করি না, আমিও মানে একটা অভিনয় ক্যারেক্টারে থাকবে, আমি পরিমণিকে বিয়ে করতে চাই। ওয়াও, এমন যদি ক্যারেক্টার দেয় পরিমণিকে কোলে তুলতে হবে আপনার, তখন কি করবেন? অবশ্যই চেষ্টা করব। সেই এনার্জিটা আছে, সেই সময় শক্তি বেড়ে যাবে। আমি যখন এখনো স্টেজে উঠি তো নিজেকে তখন 28 বছর মনে করি। তখন আসলে আপনার বয়স কত? 58। তার মানে এই বয়সে পরিমণিকে কোলে নেওয়া সম্ভব? কোনো ব্যাপারই না। আমরা মসুরির ডাল আর বেগুন ভাজা খাই, এটাই আমাদের অনেক শক্তি। অপু বিশ্বাস, এখনো আমি তাই ভাবি যে তুমি কেন বসে আছো, আমি তো আছি, তুমি চিন্তা করো না, কোনো ছবিতে আমি তোমার সাথে কাজ করব এবং আনন্দ দেবো, আর কি, ভয় নেই। আনন্দ কিভাবে দেবেন? মানে তাকে নিয়ে ঘুরতে টুরতে যাবেন কিনা? হ্যাঁ, উড়ি সর্বনাশ। কোথায় যাবেন অপু বিশ্বাসকে নিয়ে ঘুরতে? ভাবছি পঙ্খিরাজ একটা ঘোড়া নিয়ে তাকে নিয়ে অনেক দূরে ছোটার, সেটা রামুতে নিয়ে যাব। কক্সবাজার? আচ্ছা, ওখানে কোথায় বসবেন? একদম বৌদ্ধ মন্দিরের ওই পাশে, বৌদ্ধ শুয়ে আছে, ওর পাশে গিয়ে একটু গল্প করতে আমার খুব ইচ্ছা। নেক্সট ওয়ান, বুবলি। আমি একবার বুবলির মানে একটা ওড়না নিয়ে এইভাবে দেখছিলাম, ওড়নার ভিতরে বুবলির মুখখানা দেখছিলাম, আর শুধু বলছিলাম তুমি আমাকে পাগল করে দিয়েছো, যাও দুষ্ট। পরে দেখলাম আমার ওই একটা গেঞ্জি নিয়ে আমি ঘুমিয়ে আছি, মানে স্বপ্নে এটা চলে গেছিলাম। আর তাকে নিয়ে ঘুরতে যাবেন না কোথাও? আপাতত থাক,
কয়েকদিন পরে বলবো। বুঝতে পেরেছেন, মানে অপু বিশ্বাসকে নিয়ে সে রামুতে ঘুরতে যাবে কিন্তু বুবলিকে কোথাও নিয়ে যাবে না। আপনি জায়েদ খানকে নিশ্চয়ই চেনেন। তার সাথে আমার দেখা হয়েছে দুবার। নায়ক হিসেবে ফিগার টিগার খুব চমৎকার, কিন্তু সে পাকা কাঁঠাল, কাঁঠালের মতন চেহারা, কাঁঠালের রোয়াগুলো কালার না যে হলুদটা, ওটাকে আমি দেখি ওর পুরো ফিগারটা ভালো লাগে। আর শাকিব খানকে কোনো প্রশ্ন? আমি যখন শুটিং করতাম আজিজ রেজা ভাইয়ের সাথে মাঝে মাঝে যেতেন, আমাদের শুটিং গুলো সে দেখেছে, অনেক কষ্ট করেছে সে। তো আপনাদের শুটিং? হ্যাঁ, আমাদের শুটিং সাকিব খান দেখেছে। নাইম, শাবনাজ, শাবনূর যখন এসছে তখন কিন্তু সাকিব অতটা আসেনি, আমাদের অনেক জুনিয়র। তখন রেজা ভাইয়ের কাছে আজিজ রেজা ড্যান্সার মাসুম ভাই ওনার কাছে থাকতো, বা বিভিন্ন জায়গায় আমরা দেখেছি ওনার সাথে সাথে আসতো, আমাদের শুটিং গুলো দেখতো। আজিজ ভাই বারবার পরিচয় করা দিত, এই ছেলেটা আসছে দেখো। এবং মান্না ভাইও তাকে খুব সুযোগ করে দিয়েছে, নায়ক মান্না অনেক ভালোবাসতো যে এই ছেলেটা পরে আর কোনো নায়ক চলবে না। মান্না ভাই এই কথাও বলেছিলেন। মান্না ভাই বলে গেছেন এটা? এটা আপনার সামনে ঘটেছিল? না, এখানে আরো পরিচয় আমরা ছিলাম এবং সবার সামনে এইভাবে কথাবার্তা বলেছিল। বাহ, তাহলে আগে সাকিব আর এখনকার সাকিব কি দেখছেন? একদম ওয়েস্টার্ন, মানে কঠিন কঠিন তাকে কোনো কঠিন। প্রশ্ন করবেন না? প্রশ্ন, সাকিব তুমি তো কাজলের কৌতুক অনেক শুনেছো, তুমি আমার অনেক ছোট, তোমাকে নিয়ে একটা ছবিতে আমি কাজ করব, একটু রেডি থেকো আর একটু স্মরণ করো, এটাই তার কাছে অনুরোধ। চমৎকার। উইশ ইউ গুড লাক ইন ইউর লাইফ। নুসরাত ফারিয়া দেখা হয়েছিল ওই যে রাঙা পরি একটা মেহেদি। মেহেদির একটা সে অনুষ্ঠানে কাজল ভাইয়াকে আমি প্রথম দেখলাম। আমরা এর আগে কৌতুক শুনেছি ছবি তুললো, সেই সময় আমি পাশাপাশি দাঁড়িয়েছিলাম, ভিতরে অনেক কিছু বাসনা জেগেছিল, সেই মুহূর্তে বলতে পারিনি। এখন বলে ফেলেন। না। না, শুনবে আজকে। তুমি তো ভারী দুষ্টু। আমি বলে দুষ্টু? প্রশ্ন করতে ছিল করে যে সে আমার সাথে আমেরিকা যাবে কিনা, বিশেষ দেখবে একটা না। জায়গা আছে আমার, কোথায় সেটা? মিয়ামি। তা আমি জানি যতটুকু যে আপনি খুব সুন্দর মিমিক্রি গান করতে পারেন। জেমসের পাগলার প্রেমে পড়ে পাগলি এখন হুকু হুকু করে, ওরে ওরে পাগলি যাস না রে, পাগল খেপে গেলে বাঁচাবে কে তোরে। চমৎকার। এবার আয়ুব বাচ্চু, আমি বড় মাছ খেতে ভালোবাসি, তুমি অবসর পাইলে রাধিও, ওই আমি বড় মাছ খেতে ভালোবাসি, একটু মাকো মাকো করে রাধিও। আষাঢ়ে শ্রাবণে ঘন বরষার কালে, ভুনা খিচুড়ি গিন্নি দিও আমার গালে, মন চাইলে ইলিশ ভাজা দিও, সাথে দাঁত খুসানির কাঠি দিও, গিন্নি অবসরে পাইলে খাওয়াইও। এবার দাঁত হাসান, খুঁচানির কাঠি। এবার হাসানের গান, এর গানে প্রচন্ড দম লাগে। আচ্ছা, চারিদিকে চুপচাপ পরিপূর্ণ সরিয়ামালয়, আমার চারিদিক ঘিরে 6 জন মেয়ে দৌড়ই, ছায়া ছায়া রূপ কেঁপে ওঠে বুক একটু একটু করে আমার, আজকে রাতে আমি শেষ হয়ে গেছি, সেই ভয়ে জানটা ধারে নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত কষ্ট আছে সারা ঢাকায়, কেন কত কষ্ট আছে সারা ঢাকায়। গোপনে প্রেম এসেছিল কতবার? এই যে এত এত জায়গায় কলেজে টলেজে অভিনয় করতে যান, এত এত কিছু কৌতুক বলতে যান, স্টেজ পারফরমেন্স করেন, কলেজের কোনো মেয়ে চিঠি টিঠি দেয় নাই? সেই সময় একটা আমি গান লিখেছিলাম ফার্স্ট ইয়ারে, যখন ফার্স্ট ইয়ারের ওই মেয়েটা কায়রা নিছে আমার মন, মোনালিসা হাসিতে তার জুড়াইলো নয়ন। প্রচুর প্রেম করেছি, ওরে বাবা, আমি তো প্রেমের রাজা ছিলাম। আর কিছু কিছু বানিয়ে বানিয়ে কথা বলতাম, অনেকে আমার জন্য পাগল ছিল। একটা পাড়া দিয়ে প্রায় প্রায় ঘুরতাম, 3তলা বাড়ি একটা মেয়ে, হ্যাঁ আমার খুব খুব পছন্দ ছিল, ও ছাদে প্রায় উঠতো। শেষে ওই মেয়েটার বিয়ে অন্য জায়গায় ঠিক হয়ে গেল। আপনি কিছু করেননি, হিরোর মতো তুলে নিয়ে আসতেন? আপনি তো সবাইকে তুলতে পারেন। সেই সময় এতই বোকা যে তখন প্রেমে তো অন্যরকম, আমরা তো আবেগে বিরহে তখন বিলেট দিয়ে হাত কাটতাম। কাটছিলেন আপনি? এই, এগুলো সত্যি কাহিনী? হ্যাঁ, এটা প্রত্যেক ছেলেরা মেয়েরা করবেই, ও। বিশেষ করে শিক্ষিত বা শিক্ষার রেশমাত্র আছে তাদের, তারা একটু ব্লেড দিয়ে কাটবেই। এটা যৌবনের তাড়না। কেটে তাকে দেখাননি? কেটে কত দেখেছি,
তারপর কি তারপরে ছাদে উঠে গেছিলাম, যেদিন বিয়ে হচ্ছে সেদিন দড়ি বেয়ে 3 তলায় উঠেছিলাম, উঠে মেয়ের ঘরে গিয়ে দেখা করেছি, পোলাপান এসে ধরে ফেলে। উত্তম মধ্যম দিয়েছে? হ্যাঁ, 2টো চড় মারেছিল। সে এটা কি চড়ে আসলে সত্যিকার নেই কাজল ভাই, নাকি দুষ্টুমি করছেন? এতক্ষণ তো পারলাম দুষ্টুমিটা করে কিছুক্ষণ রাখতে। এগুলো সব বাড়ানো ছিল? সিরিয়াসলি? এটাই তো মজা। এবার সত্যি করে বলেন আপনার প্রেম কতগুলো হয়েছে? সত্যি করে বলবেন, আর দুষ্টুমি না বলেন। 3টে এবার মাত্র। আচ্ছা ছিলেন। ভাবি কত নম্বর ছিল? উনি শেষ। 3টা প্রেম যে চলে গেল, তারা কি এখন আপনাকে নিয়ে আফসোস টাফসোস করে কিনা, এখনো টেক্সট করেন কিনা? মাঝে মাঝে কথা হয়, তারা বলে তুমি চালিয়ে যাও, তোমার দেখতে ইচ্ছে করে, তুমি অনেক প্রোগ্রাম করো। শুভকামনা জানাই। হ্যাঁ, অবশ্যই। এটা ভিতরের এমন একটা জিনিস, আর বিশেষ করে যখন মনে পড়ে যে সেই দিনগুলো, আসলে ওই দিনগুলো আর হয় না, ওটা সার জীবনই মনে থাকবে। কৌতুক অভিনেতাদের বিয়েতে কি কোনো বাধা বিপত্তি আসে? আমার বিয়ের সময় তাই হলো, মেয়েকে দেখতে গেলাম, আমার রাগ হয়ে গেল যে শালা আর প্রেম করবো না। শ্বশুর বাড়িতে বিভিন্ন লোক কান ভাঙানি দিল, সিনেমা টেলিভিশন করে বেড়াই, এই ছেলের সাথে দিও না, কারণ জানো না সিনেমার লোক 4-5টা বিয়ে করে, আবার ওই বিয়ে করে ওই মেয়ে আর এক জায়গায় বেঁচে দেয় কাজের বুয়া হিসেবে। এরকম কথাবার্তা আমার শ্বশুর শাশুড়ির কানে দিল, টেনশনে পড়ে গেলাম। তো আমার দাদি শাশুড়ি বলছে, ও দাদু, মেয়েটা তো তোমার হাতে দিলাম, তুমি কি আর বিয়ে করেছো? সত্যি করে বলো, তোমার ছেলে পিলে আছে কিনা, বা তোমার অন্য বউটাও ছেড়ে দিও? না না, আমি বিয়েই করিনি। তাহলে দেরি করে বিয়ে করলে কেন? তো তুমি আমাকে এই নাতনি নিয়ে তুমি ছেড়ে দিবা না? তো কি বলবো আমি, বললাম লোকজন বলো তোরা বুঝা, বলছে না সে বিয়ে করেনি, সে সিনেমা টেলিভিশন করতে করতে একটু বয়স হয়ে গেছে, আর অনেক জায়গায় মেয়ে দিচ্ছিল না। কত বছর বয়সে করছেন? এই 2000 সালে। বউকে বসে রাখার কৌশল কি? গভীর রাত্রে গল্প করতে হবে, মাঝে মাঝে ঘুমাতে হবে, আবার অনেক রাত্রে একটু জাগতে হয়, তাতে দুজনের শরীর ভালো থাকে। হ্যাঁ, একটা রাত মাঝে মাঝে বউর সাথে গল্প করে কাটিয়ে দিতে হবে। বিয়ের একটা গান মনে পড়ে গেল, যে গানটা এখন ইদানিং স্টেজে সবাই ড্যান্স করে। শুনে একটু। এই 30-এ দিছি পা, আর কবে বিয়ে করবাম, লেট করলে হবে দেরি, কবে ইস্টুকুলু করবাম, ঘুম আসে না, ভালো লাগে না, বেকায়দা ব্যারাম, আমায় বিয়া দাও, বিয়া দাও, বিয়া দাও বাজান, আমায় বিয়া দাও, বিয়া দাও, বিয়া দাও বাজান। আচ্ছা, ইস্টুকুলু কি? ওই পিটিশ পিটিশ প্রেম। অনেকে বলে যে কমেডিয়ান কাজল হচ্ছে ক্যাসেটেই ভালো ছিলেন। এই কথাটা সত্যি কথা, কারণ যখনই কানে শুনতো ওই সিনগুলো আইডিয়া করতো, আমি বউকে খুঁজছি, ও গ্যান্দার মা মোলে কোনো যে এদিকে ডাকছে ব্যাং মক ফেদ, মক ফেদ, চোখ বুঝেই তো রেডিও বা ক্যাসেটটা শোনা। আর এখন দেখে ফেলছে, আর দেখা মানে কিছু কিছু শিল্পী হিট হচ্ছে, আর কিছু শিল্পী বসে যাচ্ছে। আপনি কি বসে গেছেন? আমি তো বসে গেছি। কেমন আছে কমেডিয়ান কাজল, সবাই জানতে চায়। না, হাসি আনন্দ এমন একটা জিনিস, লিভার ভালো থাকে। মানুষকে হাসানোটা কি আসলে অনেক সহজ, নাকি কাঁদানোটা সহজ? যারা মানুষকে হাসায় তাদের কষ্টটা বেশি, ভিতরের মনক কষ্টটা অনেক। আমার কষ্টের কথা থাক, এটা বলে তো আর অত বোঝানো যাবে না, সবার একটা ব্যক্তিগত থাকে। কিন্তু আমি আসলে আজকে যতবার আপনাকে নিয়ে সার্চ করেছি, আপনার ভক্ত মনের একটাই প্রশ্ন, কেমন আছে কমেডিয়ান কাজল? সবসময় ভালো আছি, তবে আগের মতো সিনেমা বা টেলিভিশনে আগে ডাকাডাকি হতো সেই রকম এখন ডাকাডাকি হয় না। এটাই আমার খুব কষ্ট, কারণ আমরা দিতে পারি, এখনও সেই শক্তিটা আছে, কিন্তু এখন অনেক সময় আমাদের চিন্তাধারা যে ও বয়স হয়ে গেছে, ও ব্যাকডেটেড, ও বাদ দাও, অমুককে নাও হোক। তারপরেও অন্যান্য দেশেও একজন বৃদ্ধ বয়স হয়ে গেছে, তাকে দিয়েও কিন্তু অভিনয় করাচ্ছে, দাদুর অভিনয় করাচ্ছে। কেন, ক্যারেক্টার তৈরি করা যায় না? অবশ্যই করা যায়। এখন সাকিব খানের এমন বয়স এসে যাচ্ছে, ওর যে শরীরের, এখন ওর বাবার ক্যারেক্টার করা উচিত। সেদিনকেও আমরা পত্রিকায় দেখলাম, হ্যাঁ সাকিব খান এরপরে একটা হেভি ডনের বাবা হোক, কোন ছবির একটা ওইভাবে ঘুরিয়ে দিক। আমারও এখন শুধু দুঃখ যে এখন আমার ওই বলে যে ও কাজল অনেক পুরনো হয়ে গেছে, দরকার নেই, এই মনে করে অনেকে ডাকে না। অনেকের মনে একটা ঘুণ ধরিয়ে দেওয়া হয়েছে, এই ফিল্ম ইন্ডাস্ট্রি হোক, মিডিয়া জগতে হোক না কেন, একটা ঢুকি দেওয়া আছে, ও বাদ দেন, ও কাজল চলে না, পুরনো হয়ে গেছে। আপনারা তৈরি করেন। সেই সময় শেখ রিয়াজউদ্দিন বাদশাহ, আব্দুল আল মামুন, হুমায়ুন আহমেদের নাটক আমাদের জন্য ক্যারেক্টার লিখে দেয়নি? সিনেমা করতাম, টেলিভিশন করতাম, সব কিন্তু লেট পেমেন্ট, একবারে টাকা দেবে না তো, শুটিংটা শেষ হোক, তারপরে ছবি শেষ হয়ে গেল, অর্ধেক টাকা দিয়ে রেখে দিল, পরবর্তীতে এমনও আছে প্রডিউসাররা রিলিজ হওয়ার পরে তারপরে টাকাটা দেবে। টাকা কি মারও গেছে কখনো? অনেক শিল্পী পাইনি, একটু ঘুরে ঘুরে নিতে হতো। নতুন নতুন যারা গরু ছাগল বিক্রি করে পরিচালক হতে এসছে, তারা এরকম টাকা মেরে খেয়েছে। ফিল্ম সম্বন্ধে লেখাপড়া করতে হয়, মেকিং এ ফিল্ম আমরা পড়েছি, ক্লাস আমাদের 87-এ থাকতো,
তো এরকম জানা নেই তো। অধিকাংশ সব গরু ছাগল জমি বিক্রি করে ঢাকায় চলে আসে পরিচালক হতে, তাকে ছবি কয়দিন চলবে। আমরা কিছু প্যারোডি গান শুনতে চাই, কোন গানটা আপনি আমাদেরকে শোনাবেন? পেতনির মতো রূপ যে তোমার, পেতনির মতো রূপ যে তোমার, মাথায় পাকা চুল, দাঁতগুলো তরমুজের বিচি, তাতে মাখো গুল। জন্মেও দেখিনি তোমার সাবান মাখতে গাই, তোমার গায়ের গন্ধে মশা আফ্রিকা পালায়, তবু তোমায় ভালোবেসে হয়েছি আকুল। তুমি আমার প্রাণের প্রিয়, তুমি আমার প্রাণের প্রিয়, আমি তোমার আবুল, দাঁতগুলো তরমুজের বিচি, তাতে মাখো গুল। আচ্ছা, এখনকার সোশ্যাল মিডিয়ার ভাইরাল ইস্যুগুলো কতটুকু দেখেন আপনি? এখন অশালীন অশ্লীল বিষয়টা বেশিরভাগই দেখছে, এটা ভালো না, এটা শিক্ষার কিছু নেই। আমরা টিকটক দেখি, কিছু কিছু জিনিস ভালো, টিকটক করুক, এটাও আমার মজা, আমার লাইনেরই জিনিস, কিন্তু অশালীন অশ্লীলটা বাদ দিয়ে কে হাসাবে কি করে? আমরা কথা দিয়ে হাসিয়েছি, যেমন মোটরসাইকেল করে তার বউকে নিয়ে বেড়াতে যাচ্ছে একজন ভদ্রলোক, ছট করে ট্রাফিক সাহেব এসে বল, যাই তুমি সিগন্যাল অমান্য করেছো, তোমার লাইসেন্স কোথায়? বলছে আমি লাইসেন্সটা বাড়িতে ভুলে রেখে চলে এসেছি। বলে আচ্ছা আচ্ছা, পিছনে এটাকে? বলে এটা আমার বউ। বলে বউ না, লাইসেন্স কোথায়? বলছে লাইসেন্সটা আমি বাড়িতে ভুলে রেখে চলে এসেছি। বলে বউ না, লাইসেন্স কোথায়? আরে তা আপনাকে কতবার বলবো, আমি লাইসেন্সটা বাড়িতে ভুলে রেখে চলে এসেছি। বলে আচ্ছা, পিছনে এটাকে? এটা আমার বউ। তখন ট্রাফিক সাহেব বললেন, টেনে মারবো এক চড়, যাকে রাখার কথা গাড়িতে তাকে রেখে এসছো বাড়িতে, আর যার থাকার কথা বাড়িতে তাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছ গাড়িতে। তো এই জন্যই কাগজটা কিন্তু গাড়ির সাথে আনতে হবে, শুধু বউ নিয়ে ঘুরে বেড়ালে হবে না, শুধু অশালীন কথা দিয়ে মানুষকে হাসালে চলবে না, মেসেজ থাকতে হবে। এখন বলে ভক্তকুল বা অনেকেই বলে যে আপনার গানগুলো যে সম্প্রতি সময় আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, গান এবং মিউজিক ভিডিও, সেগুলো নাকি আব্বু আম্মুর সামনে দেখা যায় না। সিঙ্গাপুরে গিয়ে আমি খাবো ফিরাই ফিশ একটা গান করেছি, অনেক মেয়েদের সাথে আমি ডান্স করেছি। কিন্তু হ্যাঁ, এই যে বুড়ো বয়সে হাঁটুর বয়সী মেয়েদের সাথে ডান্স করছেন, এটা নিয়েও মানুষ কথা বলছে। এই ক্যারেক্টারে হয়তো সেভাবে আমাকে পরিচালক দিচ্ছে, আমি কি করব? তুমি 60 বছরের বুড়ো, কিন্তু একটা 14 বছরের মেয়ের সাথে তুমি প্রেম করবা। ওগুলো কি হাস্যরস নাকি অশ্লীলতা? অন্য চোখে দেখলে অশ্লীলতা, আর এখানে যদি হাস্যরস ভাবে কোনো অল্প বয়সী মেয়ে নিয়ে অভিনয় করে, সেটা তার জন্য পারফেক্ট। ব্যতিক্রমতাটা কেন? এই ব্যতিক্রমতাটা দেখে কিন্তু আপনার ভক্ত হৃদয়ে অনেকে কষ্ট পেয়েছে যে কাজল ভাই তো আসলে ক্যাসেটের যুগে যেভাবে সুস্থ বিনোদন দিত, এখন কি একটু এটা কি সুস্থ বিনোদন হচ্ছে কিনা? না না, এখন সুস্থ নেই তো, সেই কথা আগেই তাহলে কি বললাম। আপনি যুগের সাথে তাল মেলানোর জন্য এই ধরনের নাচ করছেন? না, হয়তো অনেক আগে করেছি, সেইগুলো হয়তো এই যুগে আবার খারাপ লাগছে হয়তো। আচ্ছা আচ্ছা, আপনি কি এই যুগের হিরো আলমকে চেনেন কিনা? সবাই দেখেছে। কেমন লাগে আপনার তাকে? ওর মতন ও ঠিকই করছে, যেরকমই মানুষ হোক না কেন, তুচ্ছ তাচ্ছিল্য করাটা ঠিক না। তার মতো খেটে খাচ্ছে, তোমার তো চুরি করে খাচ্ছে না, সে তো ডাকাতি করে খাচ্ছে না। অনেকে রসিকতা নিয়ে অনেক কথা বলে ফেলছে, তার কথাবার্তা একটু এদিক সেদিক এলোমেলো, ভাষা হয়তো উল্টোপাল্টা হয়ে যায়, কিন্তু তার জন্যই আমি বাহবা দেবো, সে কিন্তু করে খাচ্ছে। আপনার পড়াশোনার সাবজেক্ট কি ছিল? আমি পলিটিক্যাল সায়েন্স, ঢাকা জগন্নাথ কলেজ। ভক্তকুল আপনাকে এখন সার্কাসেও দেখতে পাচ্ছে, আপনি সার্কাসেও নাচেন হ্যাঁ, বা সেখানে সার্কাসেও যান। গেছি। সার্কাস সম্পর্কে অনেকের কিন্তু বিরূপ হ্যাঁ, ধারণা হ্যাঁ, যে এটা সার্কাসে বলে। আসলে অশ্লীলতাকে প্রমোট করা হয়, সার্কাসে আসলে নায়ক নায়িকারা কেন যাচ্ছে বা কেন কমেডিয়ান কাজল যাচ্ছে। গ্রামের অনেক ছেলেমেয়েরা অল্প পয়সায় টিকিট কেটে একটু দেখবে, কিন্তু অনেক সময় এরা যারা সংস্কৃতি লেভেলে, যারা নাটক, যাত্রা, থিয়েটার, সার্কাস আমাদের দেশ থেকে এখন বিলুপ্ত হয়ে যাচ্ছে। আগে অলিতে গলিতে চলতো, এর থেকেই এসছে। যেমন আমি আনোয়ার হোসেনকে দেখেছি, প্রবীর মিত্রকে দেখেছি, মিশা সওদাগরকে দেখেছি, অনেক নায়ক নায়িকারাও 2-4টে কথা বলেছে এসে এসে। আর সার্কাস ওই মঞ্চ থেকেই এই শিল্পীরা এসছে। এখন ওটাকে ঘৃণা করলে হবে না। অনেকে অনেক ধারণা করে, ধর এটা সার্কাসে গেল, তার মানে শিল্পী গেল গুল্লাই। মানুষের ভিতরে এটা ঘৃণা তাচ্ছিল্য ভাবে কথা বলা, এটা ঠিক না। প্রত্যেক শিল্প যারা কাঁদা ছেনে মাটির পাতিল তৈরি করছে, সেই পাতিলই তুমি ভাত খাচ্ছ, ওই কুমারকে তুমি ঘৃণা করো না। কমেডিয়ান হিসেবে তো আপনি একসময় জনপ্রিয়তা তুঙ্গে ছিলেন, এই যে এখন জেনজি আপনাকে চিনতে পারে না, কোনো আক্ষেপ আছে কিনা? আমার আর চেনার দরকার নেই, যারা চিনার তারা তো চেনেই। আমার সারা কোনো বিশ্বে বাঙালি পুরুষ- আছে, কিছু বাঙালি তো আমাকে চেনেই। রাষ্ট্র কি আপনাকে সেই ধরনের সম্মাননা দিতে পেরেছে কিনা? সাধারণ মানুষ যেভাবে মানে হাসছে আর আমাকে ভালোবাসে, মনে রাখছে, এটি তো আমার বড় পুরস্কার। আক্ষেপ নেই কোনো? নো। সর্বশেষ কবে কেটেছেন আপনি? ছোট বোনের জন্য
খুলনাতে থাকে, তার দুরারোগ্য ক্যান্সার, তাকে ফেরত দিয়েছে আর কি। চেন্নাই টেন্নাই বহু চিকিৎসা, এখন আর তার কোনো তাই কাজ করছে না। এইটাই সবচেয়ে আমার বেশি বাড়ি এসে একটু গভীর রাতে আমি আর ঠেকাতে পারিলাম না, মানে ওই পানিটা যে ভিতরে শুকিয়ে রাখবো তা পারিনি, ওটা বেরিয়ে গেছিল। হ্যাঁ, দয়াল বাবা কলা খাবা গাছ লাগায় খাও কেন? মানুষ তো তার যারা ভক্ত অনুসারী তারা তো কলা নিয়ে যেতে কিন্তু পারে। আমরা আজকে প্রার্থনা করি, দয়াল বাবা আমার টাকা দাও, দয়াল বাবা আমার একেবারে পয়সা ভরে দাও। না, তোমার কর্ম করতে হবে, উপরওয়ালা সব কিছু দিয়ে রেখেছে, তুমি কর্ম করে খাও। এই দয়াল বাবা সেই দয়াল বাবা না, যারা বড় বড় স্থানে বসে আছেন তাদের মাধ্যমেই কিন্তু আর এক মানুষ বেতন পাচ্ছে, তারাই হচ্ছে দয়াল বাবা। এখন অধিকাংশ দয়াল বাবা আছে জীবনে চাষ করেনি, ওই গ্রামের চাষ করে সবাই কৃষক, তারা চাষ করে দেয়, আমরা শহরের মানুষ খাই। কিন্তু এই শহরের মানুষ ওইভাবে চাষ করতে পারবে না। শহরের বড় বড় মানুষকেই দয়াল বাবা বলা হয়েছে। এবার বাবা বুঝি- কলা খাবা গাছ লাগাইয়া খাও, পরের গাছের পানে কেন মিট মিটাইয়া চাও। কিছু দুষ্টু প্রকৃতির লোক আছে, পরের তা খাতি পারে খুব ভালো। সবাইকে জানাই আমার রসিক মনের একরাশ রসালো ভালোবাসা। ধন্যবাদ।